এক টুকরো মাছই তো ভাবি, এর জন্য তুমি এইটুকু বাচ্চার গায়ে হাত তুলবে? 10 বছর বয়সী আমিরাকে ঝাপটে ধরে বাক্যটি বলল সায়রা। ও মাত্রই বাইরে থেকে এসেছে, আর তখনই আমিরার গায়ে হাত তুলে চুথি। মা হারানো আমিরা তখনও কেঁদে চলেছে। দুধে ভাতে বড় হওয়া তার ভাগ্য যে এমন হবে সেটা কেউ কি কখনো জেনেছিল? জুথি সায়রার বাক্যের বিপরীতে জ্বলন্ত সুরে বলল, এভাবে আদরে আদরে স্বভাব নষ্ট করছিস সায়রা। আর যথেষ্ট বড়, এই না কিছুই বোঝে না। ভাবি ঠিক আছে, আর কিচ্ছু বলা লাগবে না। এক টুকরো মাছই তো চেয়েছে, আমার ভাগেরটাই দিতে। জুথি মুখ বাঁকিয়ে রইল। সায়রা নিজের মাছের টুকরাটা দিতেই আমিরা বলে উঠল, আমি মাছ খাবো না মিমি। কথাটা বলে চোখের জল নিয়ে চলে গেল সামিরা। জুথি ভেঙচি কেটে কাজ করতে লাগলো। এদিকে সায়রার বুকের পাঁজর ভেঙে আসার উপক্রম। বোনের মেয়েটিকে অসম্ভব ভালোবাসে সে। আমিরা ছাদের এক কোণে বসে আছে। সে কাঁদছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। এক টুকরো মাছের জন্য মামি তাকে আঘাত করেছে। সে কখনো এমন জীবন আশা করেনি। ছোট্ট সে অভিমানী খুব, সায়রা জানে সেটা। তাই ওর পাশে এসে চুপ করে বসেছে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। এমন নয় আমিরা সায়রার উপস্থিতি বোঝেনি, সে বুঝেছে, তবে কথা বলছে না। অনেক সময় পর আমিরার চোখের জল ফুরালো। সায়রা ওর গা ঘেঁষে বলল, এখনো কষ্ট হচ্ছে? আমিরা দুদিকে মাথা কাত করে বোঝালো কষ্ট হচ্ছে না। সায়রা ওর বাহু টেনে বলল, কি হয়েছিল আমাকে বলতি? আমি তো মানা করতাম না। ভাবিকে কেন বলেছিস? আমিরা চুপ। সায়রা তার আদুরে হাতে মেয়েটার চোখ মুখ মুছে দিচ্ছে। মামি আমাকে মাছের সব থেকে ছোট পিস দিয়েছে, অনেক বেশি কাটা। আমি বদলে দিতে বলেছিলাম, তাই মেরেছে। সায়রার বুকটা ভারী হয়ে গেল। আমিরার মাথাটা বুকে টেনে নিয়ে বলল, কষ্ট পাস না সোনা, মিমি সব কষ্ট দূর করে দিবে। আমিরা বিড়াল ছানার মতো চুপ করে থাকে। সায়রার এত খারাপ লাগছে, এক টুকরো মাছের জন্য নাকি মেয়েটা মার খেয়েছে। এটা ওর জন্য খুবই যন্ত্রণার। আমিরা ঘুমিয়ে আছে, ওর পাশে বসে আছে সায়রা। পড়াশোনা করছে সে, মাঝে মাঝে ফোন চেক করছে। না, কোনো মেসেজ আসেনি। ও একটু হতাশ হলো। সাইদের সাথে তার 6 বছরের সম্পর্ক, সেই স্কুল থেকে। অথচ আজকাল দুজনের বোঝাপড়াটা একেবারে হচ্ছে না। কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আগের মতন কথা হয় না, দেখা হয় না। কি এক আশ্চর্য শক্তি যেন ওদেরকে নিষ্ক্রিয় করে যাচ্ছে। সায়রার মন খারাপ হচ্ছে। ও মেসেজ লিখল। কি করছো? চট করেই উত্তর এলো না। কিছু সময় অপেক্ষা করে পড়ায় মন দিল। মেসেজের রিপ্লাই আসলো 30 মিনিট পর। অফিস থেকে ফিরছি, তুমি? আমি পড়ছি। ও। হুম। তারপর দুজনেই চুপ। সাইদ মেসেজ সিন করেছে। সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। বেশ কিছুটা সময় যাওয়ার পর সাইদের রিপ্লাই এলো। ফ্রি কখন আছো? আজ সন্ধ্যায় দেখা করতে পারবে? পারবো। ঠিক আছে। ওই অবধিই কথা হলো ওদের। এখন কিছুটা ভালো লাগছে সায়রার। ও দ্রুত পড়া শেষ করে বারান্দায় গেল। গাছগুলো নেতিয়ে পড়েছে, সেগুলোই পানি ছিটিয়ে এলো রান্নাঘরে। সন্ধ্যা নাস্তাটা সে বানায়। যেহেতু আজ বের হবে তাই বিকেল বেলাতেই তৈরি করে নিচ্ছে সব। ও নাস্তা বানানো শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। ও দ্রুত আলাদা বাটিতে কিছু ভাজা নিয়ে আমিরার জন্য রাখলো। ছাদ থেকে ভেজা কাপড়ে নিয়ে সেগুলো মেলে দিল। সব কাজ শেষ হতে হতে কিছুটা লেট হয়ে গেল। আমিরার ঘুম ভেঙেছে। ও দেখলো মিমি তৈরি হচ্ছে। ও চোখ কচলে বলল, মিমি কোথায় যাও? একটু বাইরে বের হচ্ছি রে, তোর জন্য ভাজা এনে রেখেছি, খেয়ে নিস কেমন? ঠিক আছে। বাইরে তো যাচ্ছি, কিছু খাবি? না। আচ্ছা আমি গেলাম রে, দ্রুতই আসবো। আচ্ছা। ব্যস্ত পায়ে বের হলো সায়রা। জুথি পেছন থেকে ডেকেই উঠল। এই সায়রা, বের হচ্ছিস? হ্যাঁ ভাবি, লেট হয়ে গেল। এই লিস্টটা নিয়ে যা, আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে। লিস্ট হাতে নিয়ে রীতিমতো ছুটতে লাগলো সায়রা। আমিরা জানলা দিয়ে তাকিয়েই রইল। সে এইটুকু বয়সেই নিজের সবটুকু হারিয়ে বসেছে। যদি মিমি না থাকতো তবে কোথায় জায়গা হতো ওর? রিক্সা ভাড়া মিটিয়ে দ্রুত পথ চলছে সায়রা। আসলে লেট হয়ে গেল। মাঝে কত জ্যাম ঠেলে আসতে হয়েছে তাকে। সাইদ এতদিন পর দেখা করতে চেয়েছে,
অথচ সে কিনা লেট করে ফেলল। ও একটু অনুশোচনায় ভুগছে। তবে কিছু করার ছিল না অবশ্য। সব কাজ না শেষ করে কেমন করে আসবে? সাইদ আর সাইরা বরাবরই একটা নির্দিষ্ট ক্যাফেতে আড্ডা দেয়। এটা হচ্ছে অনেক মাস ধরে। সেই ক্যাফেতেই এলো সাইরা। সাইদ আগে থেকে বসেছিল। সাইরা বসতে বসতে বলল, সরি লেট হয়ে গেল। ইটস ওকে। ওয়েটারকে কফি আনতে বলে সাইদ সাইরার দিকে তাকালো। সাইরার সাইদের প্রেমটা খুবই সাদামাটা। সাইরাকে প্রথম দেখেছিল মেলাতে, তারপর মেয়েটার খোঁজ খবর নিয়েছিল। ক্লাস 10-এর একটা বাচ্চা মেয়ে। এদিকে সাইদ তখন ভার্সিটির 3য় বর্ষে পড়ছে। দুজনের বয়সের একটা গ্যাপ আছে। মন মেজাজের মিল নাও হতে পারে। এই ভেবে ভেবে সাইদের দিন কাটছিল না। তবে সাইরাও মাথা থেকে যাচ্ছিল না। মেয়েটাকে যখন মনের অনুভূতি জানালো তখন কী যে একটা অবস্থা। সাইরা তো রেগে মেগে আগুন। তবে 2 দিন পরই জবাবটা এসেছিল। সাইরা নিজের জীবনের প্রথম প্রেমটা বেছে নিয়েছিল। সেই অতীত, সেই সাইরা। সবটা একবার স্মরণ করল সাইদ। আজ তার বয়স 28 ঠেকেছে। সাইরার বয়স 22। দুজনই বিয়ের বয়সে এসেছে। প্রেমের বয়সও হলো 6। সব মিলিয়ে বলা যায় সুন্দর একটা সময়। সাইরা কফি কাপে চুমুক দিয়ে বলল, আজকাল বেশ ব্যস্ত থাকো। সাইদ কয়েক সেকেন্ড পরে বলল, কাজের চাপ বেড়েছে, কিংবা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে কেন নিয়েছো? রোজকার ঝামেলা ভালো লাগে না। কি ঝামেলা? বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে। বিয়ের কথা উঠতেই শুকনো একটা ঢোক কিনল সাইরা। সাইদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো বিয়েতে অসুবিধা নেই সাইদ। আমিও চাই বিয়ে করতে, তবে আমিরাকে ফেলে নয়। ও বাচ্চা একটা মেয়ে, সবে মা হারিয়েছে, বাবা থাকতেও হারিয়েছে বাবার ভালোবাসা। তুমি কেন বুঝতে চাইছো না? সাইরার হাতটি নিজের হাতে নিয়ে নিল সাইদ। দুজনে একে অপরের দিকে চেয়েই আছে। সবটা বুঝতে পারছি সায়রা, তবে বাসায় এভাবে মানছে না। সাইরার গলাটা শুকিয়ে এসেছে। ওর চোখ দুটো স্থির হয়ে আছে। দুজনের কেউই আর কথা বলল না। সাইদ লম্বা একটা শ্বাস ফেলে বলল, এবার সত্যি আমার হাতে কিছু নেই সায়রা। আমি তোমায় ভালোবাসি। কেন বুঝতে চাইছো না? সাইরার কান্না পেল। তবে ও কাঁদল না, বরং কঠিন সুরে বলল, তুমি চাইলে বিয়ে করে নিতে পারো সাইদ। আমিরা আমার প্রাণের চেয়েও প্রিয়। ওকে রেখে আমি কোথাও যেতে পারবো না। সাইদের দৃষ্টিতে অসহায়তার ছাপ। সাইরা উঠে পড়ল, ব্যাগ নিয়ে বলল, সম্ভবত এই কথাটা শোনার জন্যই আমার সাথে দেখা করতে চেয়েছিলে। আমি সব ক্লিয়ার করে দিয়েছি। হয়তো আমাদের পথ চলাটা দীর্ঘ হলো না। একরাশ দুঃখ কষ্ট বুকে চেপে রেখে সাইরা চলে গেল। পথ চলতে চলতে ওর মনে হলো মাথাটা ঘুরাচ্ছে, যখন তখন পড়ে যেতে পারে। তবে ও শক্ত থাকতে চাইছে, কিন্তু এই জীবন, এই পরিস্থিতি ওকে শক্ত থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে গলার কাছটা ভীষণ জ্বলছে। আর কতক্ষণ কান্না আটকিয়ে রাখবে সে? কান্না গিলে বাজার করছে সাইরা। 2 হাত ভরে গেছে জিনিসপত্রে। ও একটা রিকশায় উঠে পড়ল। তারপর ভাবতে লাগলো জীবনটা নিয়ে। সে চাইলেই সাইদের সাথে ভালো থাকতে পারে। তবে আমিরা, তার কি হবে? যুথি তো মেয়েটিকে 2 চোখে সহ্য করতে পারছে না। এদিকে আমিরার বাবা মেয়েটাকে লালন করতে চায় না। সব মিলিয়ে আমিরা যেন সাগরে ভাসছে, যার কোনো কুল নেই। যদি সাইরা ওকে ভরসা না দেয় তবে আমিরার পক্ষে বেঁচে থাকা কঠিন হবে। নানান রকমের সমস্যা তো আছেই। তাছাড়া আমিরাকে ভীষণ ভালোবাসেও, বলা চলে নিজের সন্তানের মতন মনে করে। সাইদকে চাইলেই পারে না বাসার একটু জোর দিতে? সে কি সত্যি অতটা অসহায়, নাকি সবটা একটা ভ্রম? ওদের দুজনের সম্পর্কে টানাপোড়েন তো অনেক দিনের। বাসায় জানানোর পর থেকেই তো নানান সমস্যা হচ্ছিল। আমিরাকে কেবল একটা ইস্যু মাত্র? ও আর ভাবতে পারল না। মাথায় যন্ত্রণা হচ্ছে, চোখ বন্ধ করতে ভেসে উঠল আমিরার মুখটি। মেয়েটার মাঝে নিজের বোনকে দেখতে পায়ও। সাইরা ভেবে নিয়েছে কিছুতেই বোনের মেয়েটিকে এভাবে সাগরে ফেলে দিতে পারে না। নিজের সবটুকু দিয়ে হলেও আমিরাকে আগলে রাখতে হবে। সাইরা চোখ মুখ মুছে নিল। বারবার কান্না আসছে তার। খাবারগুলো আগের মতোই পড়ে আছে। আমিরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে। 1 মাসও হয়নি মাকে হারিয়েছে সে। সাইরা এসে যখন এই অবস্থা দেখলো তখন ভ্রু কুঞ্চিত করে রইল। আমিরা, খাবার খাসনি কেন? আমিরা জবাব দিচ্ছে না। ও কোথাও হারিয়ে গেছে।
সায়রা ওর পাশে এসে বসলো। এই আমিরা। ঘোর কাটতেই ফিরে চাইলো আমিরা। তার চোখ দুটো প্রাণহীন। বুকের ভেতর দহন অনুভব করলো সায়রা। মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আমিরা জবাব দিচ্ছে না, ওর মাথাটা নত করা। সায়রা যেন মনে পড়ার চেষ্টা করছে। কিছু সময় পর বলল, মন খারাপ করে থাকলে আসলে কি কোনো লাভ হবে? আমিরা মাথা দোলালো। সত্যিই তো মন খারাপ করে কেউ কখনো লাভ করতে পারেনি। সায়রা মেয়েটাকে কাছে টেনে নিল, আদুরে স্পর্শে বলল, কি তখনকার বিষয়গুলো এখনো ধরে আছিস? আমিরা এবার উঁচু। সায়রা একটা হতাশার শ্বাস ফেলল। কি? এবার আমিরার দু চোখ ভেঙে কান্না এলো। সায়রাকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। সায়রা বিস্মিত। ও বুঝতে পারছে না কেন কান্না করছে মেয়েটি। অনেকটা সময় পর কান্না থামলো আমিরার। সায়রা ওর মুখটা হাতে তুলে বলল, কাঁদছিস কেন? মামি স্কুলে ভর্তি হতে দিবে না। সায়রার দুভ্রু কুঞ্চিত হলো। কিছুদিন আগেই তো ঠিক হলো আমিরা স্কুলে ভর্তি হবে, তবে এখন কেন সিদ্ধান্ত বদল করলো? রাতের খাবারের আগে সায়রা কথাটা বলল। আমিরাকে স্কুলে ভর্তি কবে করাচ্ছ? বোনের কথায় দিক হারিয়ে ফেলল মারুফ। দ্বিধা খেলা করছে চোখে মুখে। সায়রা এবার জোর খাটিয়ে বলল, কি হলো ভাইয়া, কথা কেন বলছো না? স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেছো? কি বলেছে? মারুফ কি বলবে বুঝতে পারছে না। জুথি এবার মুখ খুলল। কিভাবে পড়াবে? খরচ কত দেখেছিস? মাসে মাসে 3,000 টাকা বেতন দিতে হবে। কোচিং খরচ, টিফিন খরচ, যাওয়া আসার খরচ, এত সব কিভাবে সামলাবে? সায়রার মুখশ্রী শুকিয়ে এলো। ও ভাইয়ের দিকে চেয়েই রইল। মারুফ নিরুত্তর, অর্থাৎ এই ব্যাপারে তার কোনো মতামত নেই। তবুও যেন অনেক কষ্টে স্ত্রীর মতামত না নিয়ে বাক্যটি উচ্চারণ করল। আমিরাকে আশেপাশের কোনো স্কুলে ভর্তি করিয়ে দিব, এতে টিফিন আর যাওয়া আসার খরচও লাগবে না, বেতনও কম। সায়রার গলাটা ধরে এলো। আমিরা আরও বেশি দামি স্কুলে পড়ে এসেছে, আর এখন কি না সাধারণ নামে মাত্র একটা স্কুলে ভর্তি হবে। আমিরার চোখে ঘুম নেই। ও নিরলসভাবে তাকিয়ে আছে। মাথার উপর ঘুরছে ফ্যান গোল গোল করে। কত সুন্দর সে দৃশ্য, অথচ মানুষের এই গোলাকার জীবনটা ভীষণ অসুন্দর। ছোট মেয়েটিকে দেখে সায়রার হৃদয় কম্পিত হয়। ও তাকায় বারবার, তবে কথা বলতে পারে না। আমিরা, শুনছিস? আমিরা মৃদু স্বরে জবাব দেয়, মন খারাপ? কি দারুণভাবে উপেক্ষা করে গেল কথাটা। সায়রার বুকটা যে আরও ভারী হলো। ও চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। চিন্তা করিস না, তুই স্কুলে পড়বি, আর মাহিম আর জুয়েলের স্কুলেই পড়বি। আমিরা যেন লাফিয়ে উঠল। সায়রাকে জড়িয়ে ধরে বলল, সত্যি মিমি? মেয়েটার মুখে চুল লেপ্টে আছে। সেসব ঠিক করতে করতে সায়রা বলল, একদম, আমি কালে যাব কথা বলতে। পরের দিন সকালেই বেরিয়ে পড়ল সায়রা। সে বড় মেধাবী, সারাটা জীবন স্কলারশিপ পেয়ে এসেছে। বর্তমানে পাবলিক ভার্সিটিতে পড়ছে। ভার্সিটির খরচ তো তেমন নেই, তবে যাতায়াত, খাওয়া দাওয়া কিংবা হাত খরচ বলতে যে টাকাটা লাগে সেটা তো ওরই জোগাড় করতে হয়। সেটাতেও তেমন অসুবিধা হয় না, একটা টিউশনিতে হয়ে যায়। সংসার চলে বাবার জমাকৃত টাকার লাভ দিয়ে, তাই খাবারের চিন্তাটা করতে হয় না, আর থাকার চিন্তাও নেই। বাবা তার সারা জীবন দিয়ে একটা বাড়ি করে গিয়েছেন। একটা টিউশনি করায় সায়রা, এতে যে টাকা আসে তাতে বেশ ভালো চলে যায় ওর। তবে এখন যে আমিরার দায়িত্বও নিতে হবে। বেশ কিছুদিন ধরে একজন টিউশনির জন্য জোর করছিল, প্রয়োজন এই বিধায় টিউশনিটি করায়নিও। কিন্তু ভাগ্য দেখো, সে নিজে থেকে ফিরিয়ে দেওয়া মানুষের কাছে যেতে হচ্ছে। সায়রার বুক ভেদ করে একটা দীর্ঘশ্বাস নেমে এলো। ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে পৌঁছালো। লিফটের বাটনে চাপ দিয়ে চোখ বন্ধ করে রইল। ও মনে মনে প্রার্থনা করছে যাতে টিউশনিটা অন্য কেউ নিয়ে না থাকে, নতুবা বড় সমস্যায় পড়তে হবে। লিফট খুলে গেছে, অথচ সায়রার ধ্যান নেই। ও চোখ বন্ধ করে আছে। হুট করে একটা শব্দ কানে এলো ওর। ও চমকে তাকালো, দেখল একটা ছেলে দাঁড়িয়ে। সায়রা একটু লজ্জা পেয়ে নেমে গেল। লিফট চলে গেল। সায়রা ফ্ল্যাটের দরজায় নক করলো। ওর বুকের ভেতর ড্রিম ড্রিম করছে। নাস্তার টেবিল থেকে শুধুমাত্র পানিটাই নিল সায়রা। সেটা নিয়ে এক নিঃশ্বাসে পান করে বলল, আপু, আপনি টিউশনের কথা বলেছিলেন, তখন আমার সময় ছিল না, তাই নাকচ করেছিলাম। এখন কি? সায়রা ভয়ে ভয়ে কথাটা উচ্চারণ করল। রনু হেসে বলল, এটা তো খুশির খবর।
আমি আসলে একটু বুঝদার টিচার খুঁজছিলাম যে আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে পড়াবে। তোমার বেশ প্রশংসা শুনেছি। সায়রার বুকের ভেতর থেকে পাথর যেন নেমে এলো। ও খুশি তার কিছুই বলল না, এমনকি বেতনের কথাও জিজ্ঞেস করলো না। যদিও ভাঙা মাস, তবু রনু বলল সায়রা যেন কাল থেকেই আসে। এতে আরও বেশি তৃপ্ত হলো। কদিনের টাকাটা পেলে আমিরার ভর্তিটা করাতে পারবে। বাড়িতে ফিরে একটা মেসেজের অপেক্ষা করতে লাগলো সায়রা। সায়েদ কি সত্যিই তাকে ভুলে গেছে? এই যে গতকাল রেগে কথাগুলো বলেছিল, তারপর কি সায়েদের উচিত ছিল না সায়রাকে কল করা কিংবা একটা টেক্সট দেওয়ার? ওর খুব খারাপ লাগছে, ভেতরটা জ্বলে যাচ্ছে। মানুষের জীবন এমন কেন হয়? ভালোবাসার মানুষগুলো এত দ্রুত কেন হারায়? একটা চাপা কান্নায় ভেঙে পড়ল সায়রা। মা হারানোর পর যে মানুষটাকে ধরে ওরা 3 ভাই বোন বেঁচেছিল, সে মানুষটাও কিছু মাস পূর্বে এতিম করে চলে গেল। বাবার চলে যাওয়ার পর আমিন আপুও চলে গেল। সায়রার মনে হলো পৃথিবীতে সে বড় একা, তার কেউ নেই। এই একাকিত্ব ওকে পাগল করে দেবে। ও কাঁদতে লাগলো নীরবে। ঠিক সে সময় আমিরা ওর পাশে এসে বসল। ও ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই মিমিকে খুঁজতে খুঁজতে বারান্দায় এলো। সায়রা দ্রুত চোখ মুছে বলল, ঘুমাসনি এখনো? ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙার পর তোমাকে না পেয়ে এখানে এলাম। তুমি কাঁদছো কেন মিমি? আমিরাকে কাছে টেনে বসিয়ে দিল সায়রা। গালে স্পর্শ করে বলল, উফ, কাঁদিস না তো। মিথ্যে, আমি স্পষ্ট দেখেছি। ভুল দেখেছিস। কথাটি বলে সায়রা মুখ ঘুরিয়ে নিল, যেন ব্যথা লুকানোর চেষ্টা। ও দুঃখের সময় কারো চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না, কেঁদে ফেলে। আমিরাও চুপ রইল, তাকেই রইল আকাশের দিকে। ও শুনেছিল যারা মরে যায় তারা আকাশের তারা হয়ে যায়, এটা মা বলতো। সেটি মনে পড়ে গেল হঠাৎ। আকাশে আজ অনেক বেশি তারা দেখা যাচ্ছে। ওর মনে প্রশ্ন জাগে, এত তারার মাঝে মা কোনটা? আনমনে ভাবতে বসে গেল আমিরা। ও আসলে বুঝতে পারছে না মা কোনটা। হুট করে ওর মৌনতা, মুখের কালো আধার সায়রার নজরে এলো। সায়রা ওকে জাপটে ধরে শুধালো, কি ভাবছিস? ভাবছি মা কোনটা, এত তারার মাঝে মা কোনটা মিমি? আমি তো বুঝতে পারছি না। সায়রার বুক ভেঙে আসে। ও নিজেও এই ধরনের কথায় বিশ্বাস করে। আসলে ঠিক বিশ্বাস নয়, বরং ভাবতে ভালো লাগে। মনে হয় মানুষগুলো আসলেই সার্বক্ষণিক সঙ্গে আছে। বেশ কিছু সময় পর সায়রার থেকে জবাব এলো, শোন, আকাশের সব থেকে উজ্জ্বল যে তারা, সেটাই হলো তোর মা। আমিরার ঠোঁটের কোণ একটুখানি প্রসারিত হলো। ওর ছোট্ট মস্তিষ্ক যেন তৃপ্ততাই মেখে আছে। এদিকে সায়রার হৃদয় ছটফট করছে। জীবন তাকে কি এক পরীক্ষায় ফেলে দিল। টিউশনের প্রথম দিন। সায়রা নিজের পড়ানো নিয়ে সব সময় তৃপ্ত। ও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে, তাই কখনো চিন্তা হয় না। রনু নাস্তা দিয়ে বেশ কিছু সময় পর ছেলেকে সাথে নিয়ে ফিরল। ছেলেটার স্বাস্থ্য ভালো, চোখে চশমা লাগানো, বয়সে আমিরার থেকে কিছু ছোট হবে, ক্লাসেও ছোট, 3তে পড়ে। সায়রা হাত নাড়িয়ে বলল, তোমার নাম কি বাবু? ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। সায়রা পুনরায় জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না। রনুর চোখে মুখে অস্বস্তি। আসলে তোমাকে বলা হয়নি, ও কিছুটা স্পেশাল চাইল্ড। এ কথা বলে রনু কেমন অস্বস্তিতে ভেঙে পড়ল। সেটা দেখে সায়রার একটু খারাপ লাগলো, তবে মুহূর্তে ছোটের কোণ প্রসারিত করে বলল, এটা কোনো সমস্যা না আপু, আমি চেষ্টা করব সর্বোচ্চ। রনুর যেন বুকের পাথর নেমে এলো। স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল স্কুল আছে, টিউটর আছে, তবে রনুর হাজব্যান্ডের এই ব্যাপারে ভীষণ অমত। সে জানে তার ছেলের সমস্যাটা অনেক বেশি না। ডাক্তারও বলেছে মানুষজনের সাথে একটু বেশি মিশলেই ঠিক হয়ে যাবে। তবে সমস্যাটা হচ্ছিল স্কুল আর টিউটর নিয়ে। বাচ্চাটা স্পেশাল চাইল্ড শুনিয়ে অনেকে নাকচ করে দিচ্ছিল। যারাও পড়াতে আসে 1-2 মাস পড়িয়েই চলে যায়। সব মিলিয়ে ভীষণ চিন্তায় যাচ্ছিল। তখনই বান্ধবীর থেকে সায়রার খোঁজ মেলে। সায়রাও তো প্রথমবার নাকচ করে দিয়েছিল। যখন নিজ থেকে আসলো তখন উত্তেজনায় কথাটি আর বলা হয়নি। আরহামকে পড়াতে সায়রার আসলেই কষ্ট হচ্ছে। ছেলেটা কোনো কথাই বলতে চায় না। আধা ঘন্টা চেষ্টা করে ওর মুখ থেকে নামটি বলাতে পেরেছে সায়রা। সবশেষে 2-1 শব্দ বলেছে।
তবে ভেঙে ভেঙে। বাচ্চাটার মুখেও বেশ জড়তা। এর কারণ হতে পারে মানুষের সাথে না মেশা। রুনুর থেকে জেনেছে কোনো সুস্থ বাচ্চা আরহামের সাথে মিশতে চায় না। বাচ্চার মায়েরা চোখ মুখ আঁধার করে রাখে, আড়ালে আলোচনা সমালোচনা করে। তাদের মতে একটা বাচ্চার কারণে স্কুল নষ্ট হয়ে যাবে। কি এক আশ্চর্য ভাবনা! সবটা ভাবতেই সায়রার মন খারাপ হয়ে যায়। দরজা খুলে বের হতে একদল ছেলের দেখা মিলল। সবার হাতে মিউজিকের নানান সরঞ্জাম। এতগুলো ছেলে দেখে থেমে রইল, সামনে গেল না আর। তবে ছেলেগুলো সরছেই না। তারা কথা বলছে নিজেদের মাঝে। তাদের একজন কাউকে একটা কল করে বলেছে, অনুভব, তুই সব সময় এমন কেন করিস? আমরা কত সময় ধরে অপেক্ষা করছি, তুই কোথায়? ফোনের ওপাশে থাকা ব্যক্তি কি বলল সায়রা জানে না। তবে এপাশে থাকা ছেলেটা এবার একটু নরম সুরে বলল, প্লিজ দ্রুত আয়। তারপর 2 মিনিটের মতন সময় পার হলো। সায়রা ঠায় দাঁড়িয়ে। ছেলেগুলো লিফটের সামনে এসেই ভিড় করেছে। এতগুলো ছেলের মাঝে যেতে ইচ্ছে করছে না ওর, কিংবা অস্বস্তি হচ্ছে। ও করিডোরে ঠাঁই দাঁড়িয়ে রইল। আরও কিছু সময় পর একটা কণ্ঠ শোনা গেল, সরি দোস্ত, তোর শুরু করে দিতেই পারতে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, চিলকোঠার চাবি তুই সাথে নিয়ে গেছিস? কথাটা বলতে অনুভব নামের ছেলেটা হাসল। লম্বা চুলগুলো হাতের সাহায্যে নাড়িয়ে বলল, উপস, মনে ছিল না, এনে। পকেট থেকে চাবি বের করে বন্ধুদের দিকে ছুড়ে দিল। তারপরে এই পাশে তাকালো অনুভব। সায়রার সাথে চোখাচোখি হলো ওর। একটা অস্বস্তি এসে ভর করলো মেয়েটিকে। অনুভবের দৃষ্টি অনুসরণ করে তাকালো ওর বন্ধুরা। তবে সায়রা দ্রুত সরে যাওয়ায় অনুভব ছাড়া আর কেউই দেখল না মেয়েটিকে। পরপর 2টো টিফিনে শেষ করে বাসায় ফিরল সায়রা। হাতে তার জিনিসপত্র। সব জিনিসপত্র নামিয়ে জুথিকে ডাকলো। ভাবি, এগুলো একটু রেখে দাও তো। জুথি এলো কিছু সময় পর। জিনিসপত্রগুলো দেখতে দেখতে বলল, হরলিক্স কেন এনেছিস? লিস্টে তো এটা ছিল না। দাম দেখি, 650 টাকা। আমার টাকা দিয়ে এনেছি। কথাটি বলতেই জুথির মুখে কিছুটা আঁধার ছেয়ে গেল। সে একটু আলগা সুরে বলল, তুই কথাটা অন্যভাবে নিলি, আমি শুধু এমনি জিজ্ঞাসা করেছি। সায়রা জানে জুথি কোনভাবে বলেছে, কারণ আমিরা ছাড়া আর কেউ হরলিক্স খায় না। কোথায় কি খরচ হয় এক একটা পয়সার হিসেব রাখে জুথি। অথচ সংসার চলে বাবার টাকাতে। সত্যি বলতে সায়রার ইচ্ছে করে না তর্ক করতে। ও বিষয়টা এড়াতে বলল, মাহিম আর জুই ফিরেছে? হ্যাঁ, গোসল করছে। ঠিক আছে, আমিও তাহলে গোসল করে নিই। বুয়াকে বলো তো একটু আদা চা করে রাখতে, মাথাটা ভীষণ ধরেছে। কথা শেষ করে নিজের ঘরে এলো সায়রা। আজ সে ফোন রেখে গিয়েছিল। সে কি এক কাণ্ড! ও দ্রুত ফোন চেক করলো, এক আকাশ সম আশা নিয়ে। তবে দেখলো কোনো মেসেজ বা কল আসেনি। ও হতাশ হলো। গোসল শেষ করে মাহিম আর জুইকে নিয়ে বসলো। শোন তোরা, এটা খুবই সিক্রেট, আগে থেকে কেউ যেন না জানে। কথাটা বলতে জুই আর মাহিমের মুখের উচ্ছ্বাস ভেসে এলো। পিপির সাথে এই ধরনের রোমাঞ্চকর আলোচনায় ভীষণ আগ্রহ ওদের। সায়রা আশেপাশে দেখে বলল, পরশু আমিরার জন্মদিন, আমরা ওকে ঠিক 12টার সময় উইশ করব আর কেক কাটিংও করব। মাহিম আর জুই মাথা দোলালো। সায়রা আবার বলল, মাহিম, তোর দায়িত্ব কেক নিয়ে আসা, আর জুই তুই সাজানোর কাজ করবি, আমি আমিরাকে ঘরে রাখার ব্যবস্থা করব। তারপর ওরা হিসেব করতে বসলো। অল্প বিস্তর সাজিয়ে একটা কেক আনতে গেলেও 2000 টাকার মতন খরচ হবে। সায়রা টাকা দিয়ে বলল, আর ভাবিকেও বলার দরকার নেই, না হলে সব সারপ্রাইজ শেষ করে দিবে। সায়রা আরও কিছু বলতে নিচ্ছিল, তখনই ওর মোবাইলটা বেজে উঠল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন। সায়রা চটপট ফোন হাতে নিল। হতাশ হলো। সাইদ কল করেনি, কল করেছে ওর বান্ধবী অর্পা। অথচ বোকা সে ভেবেছিল মানুষটা বুঝিয়ে কল করেছে। দ্বিতীয় দিনে টিউশনিতে এসেছে সায়রা। আহনাফ একদমই চুপচাপ বসে, সে কলমের দিকে চেয়ে আছে। এরকমের পরিস্থিতির সাথে সায়রা পরিচিত নয়, তবে ও চেষ্টা করছে যতটা সম্ভব ছেলেটার সাথে ফ্রি হতে। আহনাফ, এদিকে তাকাও তো। আহনাফ তাকালো না। সায়রা আরও 2-1 ডেকেও সাড়া পেল না। ও ব্যাগ থেকে চকলেট বের করে এগিয়ে দিল। এটা খাবে তুমি? অন্য বাচ্চাদের মতন উচ্ছ্বাস নিয়ে আহনাফের মাঝে। হতাশ হতে হলো সায়রার। ও আহনাফের পাশে বসে বলল,
তুমি কি কিছু খেলতে চাও? খেলা শব্দটি বোধ হয় আহনাফের ভালো লাগলো। ও ঘাড় ঘুরিয়ে চাইল। মনোযোগ পেয়ে সায়রা বলল, চলো আমরা খেলি। আহনাফের হাত ধরিয়ে উঁচিয়ে নিল সায়রা। তবে কি খেলবে ঠিক বুঝতে পারল না। আহনাফ ফ্যাল করে তাকিয়ে, আহনা বলো তো, তোমার প্রিয় খেলা কি? কোনো জবাব দিল না। তবে পাশে থাকা বলের দিকে তাকালো। সেটাকে প্রিয় বলে ধরে নিল সায়রা। বলটা উঠিয়ে নিয়ে বলল, ক্যাচ ধরবে? কেমন? আহনাফ কোনো কথা বলল না। তবে মনে হলো তার ভালো লাগছে। সায়রা দুজনের মাঝে কয়েক হাত দূরত্ব সৃষ্টি করে বলটা হালকা হাতে ছুঁড়ে দিল। আহনাফ অবশ্য ধরতে পারল না, তবে বল কুড়িয়ে আনল। তারপর চেয়ে রইল। ওকে ভরসা দিতে সায়রা বলল, বলটা আমার দিকে ছুঁড়ে দাও। আহনাফ কথা মতন বল ছুঁড়ে দিল। এভাবে ওদের খেলা চলল অনেক সময়। খেলার এক পর্যায়ে আহনাফ নিজে থেকেই বলল, আন্টি বাইরে গিয়ে খেলবো। নিজে থেকে কথা বলে সায়রার ভালো লাগলো। ও একটু বুদ্ধি করে বলল, বাইরেই খেলবো, যদি তুমি পড়াটা ঠিক মতন পড়ো। প্রস্তাবটা আহনাফের মনে ধরল। ও পড়তে বসল। সায়রা যতক্ষণ পড়ালো খুব মনোযোগ দিয়ে পড়ল। আহনাফকে পড়িয়ে বের হতে সাইদের কল এলো। সায়রার মনে হলো ওর শরীর কাঁপতে শুরু করেছে। ও চট করে রিসিভ করলো। ভাঙা গলায় বলল, হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? ছোট্ট শব্দটা উচ্চারণ করতে গিয়ে সায়রার হৃদয় ভেঙে এসছে। সাইদ মিনমিনে কণ্ঠে জবাব দেয়, ভালো। তারপর নীরবতা। দুজনেই যেন অদ্ভুতভাবে কথা হারিয়ে ফেলেছে। সায়রার শরীর থরথর করে কাঁপছে। এখন কোথায় আছো? টিউশনি করাতে এসেছি। ও, দেখা করতে পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আসো তবে। কথাটা শেষ করে সায়রার হৃদয় মন অশান্ত হয়ে পড়ল। ও দ্রুত নেমে এসে একটা রিক্সা নিল। মামা একটু দ্রুত যাবেন প্লিজ। আজ ওরা ক্যাফেতে বসেনি। ওরা চলছে ফুটপাত দিয়ে। দুজনের মাঝে দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। তবে মনের দূরত্ব সেটা জানা নেই। সায়রা খোলা আকাশের দিকে চেয়ে পথ চলছিল। হুট করে ওর পা হড়কে যায়। তবে সাইদ ধরে ফেলল বিধায় ব্যথাটা পায়নি। সাবধানে চলো। সায়রা উত্তর দিল না। ওরা পুনরায় পথ চলতে লাগলো। সময়টা আসলে মন্দ নয়। তোমার ডিসিশন কি এখনো বদলায়নি? সায়রা না তাকিয়ে বলল, কোনো ডিসিশন? বিয়ের বিষয়ে। আমার তো সমস্যা নেই সাইদ, আমিও বিয়ে করতে চাই। আরও 1 বছর আগে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তোমার মাই তো মানছিলেন না। কথাটা বলেই দীঘল একটা শ্বাস ফেলল সায়রা। সাইদ চুপ। সায়রা পুনরায় বলল, একটা সত্যি কথা বলবে? আসলে কি তিনি চান আমি তোমার বউ হই? সাইদ যেন ভাষাহীন কোনো প্রাণী। ওর মৌনতা দেখে সায়রার হৃদয় ভেঙে আসছে। এত সময় পর সাইদ জবাব দিয়েছে, চান। কথাটার সত্যতা নিয়ে পুরোপুরি সংকোচ অনুভব করে সায়রা। হাসে নীরবে। আমি জানি কথাটা স্বার্থপরের মতো শোনায়, তবে স্বাভাবিকভাবেই কোনো বাবা মা চাইবে না তার ছেলের বউয়ের সাথে। কথাটা পুরো করতে পারল না সাইদ। ওর অস্বস্তি হচ্ছে, নিচু মনে হচ্ছে। আমিরার মতো এতিম একটা বাচ্চাকে নিয়ে এরকমের মন্তব্য সে সত্যিই করতে পারছে না। সায়রা এক বুক কষ্ট নিয়ে বলল, আমার আপু নিজের জীবনের বিশাল সময় আমার জন্য স্যাক্রিফাইস করেছে, আমাদের সংসারের জন্য স্যাক্রিফাইস করেছে। তার মেয়েটা আজ এতিম হয়ে গেছে, আর আমি কিনা ফেলে যাব? সাইদ তুমি তো জানোই ভাবি কেমন। তুমি একবার আমিরার জায়গাটা ভেবে দেখো। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। সাইদ জবাব দিতে পারল না, চুপই রইল। ওর কিছু বলার নেই আসলে। পরিস্থিতি ওকে মৌন করে তুলেছে। রাস্তার ধারে ফুল বিক্রি হচ্ছিল। সায়রা একটা গোলাপ কিনে বাড়িয়ে দিল। সায়রা সেটা তুলে নিয়ে মিথ্যে হাসিতে মুখশ্রী রাঙিয়ে বলল, আমাদের সম্পর্কে শেষ ফুল। সায়েদ কথা বলতে পারল না, অন্যদিকে ফিরে রইল। সায়রাও কিছু বলল না। কথায় আছে, পরিস্থিতি মানুষকে সবভাবে রাঙাতে পারে। শুকনো মুখে দাঁড়িয়ে আছে আমিরা, চোখের দৃষ্টি মৃত। সায়রা ওকে ডাকল, আমিরা, আয় আমিরা। জবাব দিল না মেয়েটা।
সায়রা ওর কাছে এসে দাঁড়াতে আমিরা অন্যদিকে ফিরে রইল। কাহিনীর কিছুই বুঝল না। এদিকে শরীর ভীষণ ক্লান্ত। আমিরা ঘর থেকে বেরিয়ে গেছে। কি এক যন্ত্রণাই মেখে আছে সায়রার সমস্ত শরীর। তবে সেটাকে পাত্তা না দিয়ে ও বেরিয়ে এলো। দেখলো আমিরা পালাতে চাইছে। ভারী বিস্মিত হলো সায়রা। আমিরা। এবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল মেয়েটি। ওর পিছু পিছু উঠল সায়রাও। এসে দেখলো কাঁদতে কাঁদতে বাচ্চাটার হিঁচকে উঠে গেছে। কি হয়েছে তোর? জবাব দিল না বাচ্চাটি। আমিরার ক্রন্দনরত মুখশ্রী বুকের কাছে এসে হাহাকার মাখিয়ে দিল। ও শুকনো ঢোক গিলে শুধালো, বল কি হয়েছে? আমি খুব খারাপ, তাই না মিমি? কথাটা বলার পরই সায়রা বুঝলো জল অনেক দূর গড়িয়েছে। ও ভরসা দিয়ে বলল, কে বলেছে? আমিরার বদলে জবাব দিল জুই। চোখ মুখ অন্ধকারে ডুবে আছে। কেন, কি করেছে? হরলিক্স বানাতে গিয়ে কাপ ভেঙে ফেলেছে। বুয়া কোথায় ছিল? ও কেন হরলিক্স বানাতে গিয়েছে? কথাটা শেষ করার আগেই আমিরার ফোসকা পড়া হাত নজরে এলো। সায়রা খপ করে ওর হাতটা ধরে বলল, এটা কি হয়েছে? পিপি আমি মলম লাগিয়ে দিয়েছি। সায়রার মুখশ্রী দেখে মনে হলো আমিরার বদলে আঘাত পেয়েছে সে। জুই কিছুটা নিচু স্বরে বলল, মা ওকে আবার মেরেছে। চোখ বন্ধ করে নিল সায়রা। তারপর বলল, ওকে নিয়ে নিচে যা তো জুই, আমি আসছি। সায়রার কথা মতন আমিরাকে নিয়ে নিচে চলে এলো জুই। সায়রা আকাশের দিকে চেয়ে বলল, ধৈর্য দাও আল্লাহ, আমায় ধৈর্য দাও। সাইদের সাথে দেখা করে ফেরার পথে পুরো রাস্তায় নানান কথা ভেবেছে সায়রা। ও ভেবেছে কোনোভাবে আমিরার একটা ব্যবস্থা করা যাবে। তবে বাড়ি ফিরে যা দেখলো তাতে ও সিদ্ধান্তের বদল ঘটল। আমিরা এখানে একা থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না। বোনের মেয়েটিকে একটা অসুস্থ জীবন দিতে চায় না ও। এইসবই ভাবছিল। সে সময় যুথির আগমন ঘটল। রোশান নলে তপ্ত তার কণ্ঠস্বর। সাইদের সাথে তো সম্পর্কের কি হলো? কি হবে? লোকে বলা বলি করছে ওর জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে। কথাটা জানে সায়রা। অর্পা ফোন করে বলেছিল সাইদের মা সবটুকু দিয়ে উঠে পড়ে লেগেছে। সায়রার জবাব দিতে ইচ্ছে করছে না, ও এড়াতে চাইছে। তবে যুথি থেমে রইল না। কথা বলছিস না কেন? ও ছেলে যদি অন্য মেয়েকে বিয়ে করে তবে এতদিনের সম্পর্কের কি মানে? এসব কথা রাখো ভাবি। রাখবো কেন? সমস্যাটা কোথায়? সায়রার অসহ্য লাগছে। ও চোখ দুটি বন্ধ করে বলল, প্লিজ ভাবি, এসব আর বলিও না, আমার ভালো লাগছে না। ও ছেলে যদি বিয়ে করে তবে তুই কেন বসে থাকবি? তোর ভাইয়ের কলিগে ছোট ভাই আছে, ভীষণ ভালো চাকরি করে, অনেকদিন ধরেই বলছিল তোর কথা। এ কথা যে কতবার শুনেছে সায়রা, ও এবার শান্ত করেই বলল, আমি কোথাও যাব না ভাবি, এখন আমিরার পুরো দায়িত্ব আমার, ওকে রেখে কোথাও যাব না। যুথি যেন এবার জ্বলে উঠল। কেন যেন আমিরার প্রতি বিতৃষ্ণা তার। তবে ও মেয়ের জন্য ঘরেই পড়ে থাকবি আজীবন? কথাটা বাজে শোনালেও উচ্চ শব্দে প্রতিবাদ করল না সায়রা, বরং মৃদু কণ্ঠে বলল, ভাবি দোহাই লাগি, আমিরার প্রতি একটু দয়াশীল হও। ও তোমার ছেলে মেয়ের ভাগে ভাগ বসাবে না, বিশ্বাস করো আমায়। অনুভবের সকালটা বড় দেরিতে শুরু হয়। সে ভীষণ অনিয়ম করে চলে, খাওয়া দাওয়া ঠিক মতন করেই না, রাতের ঘুম দিনে ঘুমায়। সেই জন্যই সে রোগা পাতলা। তবে এটা সত্য, সে শক্তিশালী। ওর বাবা আমিন সাহেব আবার সচেতন মানুষ। যৌবনে ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করেছেন, তবে ছেলেটাকে মানুষ করতে পারলেন না। তিনি রেগে অগ্নি হয়ে আছেন। একটু পরপর মুখের সামনে থেকে খবরের কাগজ সরিয়ে ছেলের ঘরের দিকে তাকাচ্ছেন। তবে ছেলেটার কোনো খবর নেই। এই তোমার চা। চা নিতে নিতে আমিন সাহেব বললেন, এত বেলা হয়ে গেল অথচ তোমার ছেলের ঘুম থেকে ওঠার নামই নেই। ছেলে কি আমার একার? স্ত্রীর কথায় একটু মৌন হলেন আমিন। কিছু সময় পর চায়ে চুমুক দিলেন। এই চা ছাড়া উনি হয়তো এক মুহূর্তও চলতে পারবেন না। কি এক আশ্চর্য স্বাদ মিশে আছে। ছেলেকে ডেকে ওঠাও। স্বামীর আদেশ পেয়ে যেতে হলো রূপবানকে। তার এই নামটি দিয়েছেন আমিন সাহেব। তার চোখে সব থেকে সুন্দর নারী রূপবান। ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে, নিশ্চয়ই কিছু সময় আগেই ঘুমিয়েছে। এমন কাঁচা ঘুম ভাঙাতে ইচ্ছে হচ্ছে না, তবে কিছু করার নেই। আমিন সাহেব রেগে আছেন আজ। তিনি ছেলের মাথায় হাত বুলালেন। অনুভব, অনুভব, বাবা উঠতো।
অনুভবের মুখশ্রী জুড়ে বিরক্তি ছেয়ে গেল। ও মৃদু সুরে বলল, এখন প্লিজ যাও মা। তোর বাবা রেগে আছে। ওঠ বাবা, কতবার বলি ঠিকঠাক ঘুমা, খাওয়া দাওয়া কর। উফ মা। ওঠ না বাবা। মা। অনুভব বিরক্ত হয়ে উঠল। মায়ের কাঁধে মাথা রেখে বলল, একটু ঘুমোতে দাও না, আমি মাত্রই ঘুমিয়েছে। তোর বাবা রেগে আছেন, যা এখন। প্লিজ মা। অনুভব, ওঠ বলছি। ছেলেকে এক প্রকার টেনেই উঠিয়ে দিলেন রূপবান। অনুভব লম্বায় বিশাল, তার উপর দেহ পাতলা, তাই তাকে আরও বেশি লম্বাটে লাগছে। ছেলেকে এক নজর দেখে রূপবান বললেন, দ্রুত যা। এমনিতে চটপটে স্বভাবের হলেও বাবার সামনে অনুভব কিছুটা মিয়ে যায়। আজও তার ব্যতিক্রম নয়। ছেলেকে আসতে দেখে আমিন সাহেব মুখের ছোঁয়াল শক্ত করলেন। বসো। বাবার বরাবর ডিভানে বসল অনুভব, চোখে মুখে ঘুমের ভাব। জি বাবা। এত বেলা করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি জানো না? জানি বাবা। তবে আর হবে না। সব সময় তো এমন বলো, তবে ফল তো একই। অনুভব চুপ করে রইল। আমিন সাহেব হতাশ, তবে তিনি এই বিষয়ে আর কিছু না বলে বললেন, বয়স হচ্ছে আমার, একমাত্র সন্তান তুমি, দায়িত্ব নিতে হবে নিশ্চয়। ভবঘুরে স্বভাবের অনুভব দায়িত্বের কথা বলতে কেমন যেন মিয়ে গেল। আমিন সাহেব গম্ভীর স্বরে বললেন, দায়িত্ব নিতে হবে না? এখন বিজনেসের দায়িত্ব নিবে, ভবিষ্যতে বউ পোলাপনের দায়িত্ব নিবে। কি নিবে না? নাকি বিয়েই করবে না কখনো? ছেলেকে সরাসরি কথাটা বললেন তিনি। অনুভব মনই রইল। ঠিক আছে, নিয়মের মধ্যে আসো, আর এখন ফ্রেশ হয়ে নাও, পরে আরও আলোচনা হবে। গলায় ঝুলানো তোয়ালে, মুখে ব্রাশ। অনুভব এভাবেই ছাদে যাচ্ছে। ওদের ফ্ল্যাট 4 তলায়, বিল্ডিং 9 তলা। লিফটের বাটনে প্রেস করে দাঁড়িয়ে রইল অনুভব। তার বয়স কত? এটুকু বয়সে বাবা তার ঘাড়ে সব দায়িত্ব চাপাতে চায়। এদিকে সে গান বাজনা ভালোবাসে, ভার্সিটির ফাংশনে অ্যাটেন্ড করে। সে তো দায়িত্ব নিতে চায় না। ও এসবই ভাবছিল। লিফট এসে খুলে গেল। অনুভব আনমনেই ভেতরে প্রবেশ করল। তারপর অন্যমনস্ক থেকেই বলল, অসহ্য। ওর থেকে 1 হাত দূরে থাকা মেয়েটি বড় চোখে তাকালো। অনুভব তখনও মেয়েটিকে দেখেনি। হঠাৎ করে গ্লাসে মেয়েটার মুখশ্রী দেখতে পেল। ও তাকালো ছটপট। সরি, আপনাকে বলিনি। ব্রাশ মুখে, তোয়ালে গলায়, লম্বাটে দেহের একটা ছেলে। সায়রার কেন যেন হাসি পাচ্ছে। অনুভবকে আজ অদ্ভুত দেখাচ্ছে। ইটস ওকে। লিফট পুনরায় খুলে গেল। সায়রা গেল আহনাফদের ফ্ল্যাটে, আর অনুভব উঠল ছাদে। আহনাফকে পড়িয়ে বাজারে এসেছে সায়রা। আমিরার জন্য গিফট কিনতে হবে। কাল বাচ্চাটার পছন্দের খাবার রান্না হবে, সেটার জন্যও কিছু জিনিসপত্র কিনতে হবে। সব মিলিয়ে ভালোই সময় লাগবে। ও ফোন বের করে আগে লিস্ট তৈরি করলো, তারপর একে একে জিনিসপত্র কিনল। হাত ভরাট হয়ে আছে সরঞ্জামে। রিকশায় উঠবে এমন সময় দেখা মিলল সাইদের। ও দূর থেকে আসছে। মামা একটু অপেক্ষা করুন। সায়রা নিজেও এগিয়ে গেল। সাইদ এসে ওর হাতের জিনিসপত্রগুলো ধরল। কল দিয়েছিলাম, ধরলে না যে? আমি দেখিনি, পড়ানোর সময় মিউট করে রেখেছিলাম। ঠিক আছে চলো। কোথায়? তোমার বাসায়। এখন কেন? কথা বলতে। কি কথা? ভাবিকে বলবো আমিরার সাথে ঠিকমতো আচরণ করতে। আশ্চর্য, এটা কোনো কথা হলো? এইভাবে বললে সে অপমানিত হবে না? কেন কথা হবে না? সে যদি একটু স্বাভাবিক হয় তবেই তো আমাদের সমস্যাটা মিটে যায়। সমস্যাটা এখানে নয় সাইদ। তবে কোথায় সমস্যা? সমস্যা আমার ভাগ্যে। আর ভাবিকে কিছু বলতে পারবো না। যতই হোক সংসারটা তার। নানান সমস্যা রয়েছে, আমি তোমায় বোঝাতে পারছি না। এ কথা বলেই মিয়ে গেল সায়রা। সাইদের শরীর কাঁপছে। আমি বুঝতে পারছি না, আমি ক্লান্ত সায়রা, বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। সায়রা চুপ, ওর চোখ টলমল করছে। ও শুকনো ঢোক গিলে বলল, তুমি চলে যাও সাইদ, আমাদের দেখা না হয় ভালো। সাইদ গেল না, বরং দাঁড়িয়েই রইল। রিকশা অনেকটা সময় ধরে দাঁড়িয়ে, তাড়া দিচ্ছে। সায়রা উঠে পড়ল, মৃদু হেসে বলল, ভালো থেকো। না সাইদ ভালো থাকলো আর না সায়রা।
একটা শোক ছড়িয়ে পড়ল চারপাশে। সায়রা দু চোখের জল মুছে নিয়ে মৃদু স্বরে বলল, তুমি ভালো থেকো সাইদ, ভালো থেকো। বাসায় পৌঁছে সবগুলো জিনিস রাখলো সায়রা। আমিরা ঘরের এক কোণে বসে। মেয়েটার তো কোনো কাজ নেই, আর ওর খোঁজখবর নিয়ে ফ্রেশ হয়ে বসলো সায়রা। তারপর ভাবলো আজ সকালের কথা। সাইদের পরিবারের সাথে খুব ঝামেলা করেছে বেশ কদিন হলো। সায়রাকে ভীষণ ভালোবাসে সে। এদিকে তারা বলেছে আমিরা সমেত কিছুতেই মানবে না তারা। মুখে এ কথা বললেও অন্তরের চিন্তাটি ভিন্ন। সকালেই সাইদের মা কল করেছিলেন। সোজা সাপটা বলেছে সাইদের সাথে সম্পর্ক শেষ করতে, তাদের মুক্তি দিতে। শুধুমাত্র সায়রার জন্য তাদের সংসার ভেসে যাচ্ছে। ছেলে পাগলামি করছে, তাছাড়া আমিরা কোনো ইস্যু না। তাদের মতে সায়রার থেকে ভালো কাউকে পাবার যোগ্যতা রাখে সাইদ। মেয়েও দেখা আছে। সব মিলিয়ে সায়রা যেন সাইদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা না করে। সায়রা অবশ্য প্রতিবাদ করেছিল, বলেছিল সে এসব কেন বলবে। তবে দিন শেষে সত্য, সায়রার কিছু করার নেই। সাইদের পরিবারের সাথে সে মানাতে পারবে না। যত চেষ্টাই করুক মানুষগুলো তাকে মেনে নেবে না। আর এর চেয়েও বড় সত্য, আমিরাকে নিয়েও কোথাও শান্তি পাবে না। সব মিলিয়ে বাস্তবতা ওকে ভেঙে দিয়েছে। ওর সমস্ত ধ্যান জ্ঞান এখন আমিরাকে নিয়ে। মেয়েটিকে সুস্থ জীবন দেওয়াই ওর লক্ষ্য, একমাত্র চিন্তা। আয়োজন চলছে লুকিয়ে লুকিয়ে। জুই ঘর সাজানোই ব্যস্ত। ছোট ছোট কালারফুল লাইট আর বেশ কিছু বেলুন অল্পতেই দারুণ সাজানো হচ্ছে। মাহিম গিয়েছে কেকের দোকানে। আমিরার ভীষণ পছন্দ রেড ভেলভেট, তবে আশপাশের দোকানে লাল রং মাখিয়ে রেড ভেলভেট বলে চালিয়ে দেওয়া হয়। সায়রা বারবার করে বলে দিয়েছে ভালো কেক আনতে। এদিকে আমিরা প্রায় ঘুমিয়ে জল। মেয়েটা রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। জন্মদিনের কথা হয়তো মনেও নেই, কিংবা আছে, তবে পরিস্থিতি তাকে সেই আনন্দটা দিচ্ছে না। সায়রার বুকের ভেতর ধক করে ওঠে। আপা কি দেখে না তার মেয়েটা আজ কত অসহায়? বাবা নামক মানুষটি ফিরেও দেখে না। মাত্র তো কিছুদিন, এরই মধ্যে মানুষটা বদলে গেল নাকি বদলে ফেলা হয়েছে? সায়রার চোখ জ্বলছে, কান্না আসতে চায়, তবে ও কাঁদে না। নিজেকে শক্ত করে, শক্তি যোগায়। নিজে হয়ে আমিরার কপালে চুম্বন করে, যেন আমিরা তার বোনের নয়, বরং নিজের সন্তান। বাড়িতে যে কিছু হচ্ছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে জুথি। সে চোখ কান খাড়া করে বিষয়টা বের করার চেষ্টা করছে, তবে সঠিক কিছু বুঝতে পারছে না। সায়রা প্লেট গোছাচ্ছে নীরব ভাবে। বাড়িতে কি চলছে বলো তো? কি চলবে? কোথাও তো কিছু হচ্ছে। আগে বল কি চলছে, তোরা কি মতলব করছিস? উফ, কিছু না ভাবি। জুথি দমে থাকার নয়, সে কিছু সময় ঘুরে ফিরে এসে বলল, মাহিম কোথায় রে? সায়রা ভনিতা ছাড়া স্বাভাবিকভাবেই বলল, বাইরে গেছে। রাত 10টা বাজে, এখন বাইরে কেন? আমি পাঠিয়েছি। কেন? কেক আনতে। কেক? এটা বলে তারিখের দিকে নজর গেল জুথির। খুব ভালো করে বুঝলো আমিরার জন্মদিনের জন্যই কেক আনা হচ্ছে, আর সন্ধ্যায় পায়েসও বানানো হয়েছে। সে একটু টিপ্পনি কেটে বলল, কি লাভ জন্মদিনে কেক কেটে পায়েস করে? বাপটা তো ফিরেও দেখবে না মেয়েকে, এতিম করে রেখেছে। বাপ থাকতো বাপ ছাড়া। সায়রার একটু খারাপ লাগলো, তবে কিছু বলল না। ও যদি কথা বাড়ায় তবে ভাবি আরও কথা শোনাবে। অবশ্যই পেছনের ইতিহাসও কম নয়। একটা মৃদু শব্দ কানে যেতে ধর্মড়িয়ে উঠল আমিরা। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে আলো জ্বলে উঠল। ভেসে এলো অনেকগুলো মানুষের মুখশ্রী ও আওয়াজ। শুভ জন্মদিন আমিরা। একটা ঘোরে ডুবে গেছে আমিরা। এই মানুষগুলোকে চিনতেও যেন ওর সময় লাগছে। ও একটু সময় নিয়ে স্মরণ করল, তারপর বুঝল সময়টা তার জন্য বিশেষ। তার 11তম জন্মদিন। আমিরাকে একে একে জড়িয়ে ধরল সবাই, আদর করে দিল। যুথিও উপস্থিত আছে। সে অতটা খুশি না, বোধগম্য হলো না, তবে 1 চামচ পায়েস এনে ঠিকই খাওয়ালো। আমিরাকে নেওয়া হলো সাজানোর নির্দিষ্ট কক্ষে। তারপর কেক কাটা হলো। ভীষণ সুন্দর সেই মুহূর্তটি। আমিরা মুচকি হাসলো। এটুকু বয়সে কত কিছু দেখলো সে। তারপরে আকাশের পানে তাকালো, ভাবলো মায়ের কথা। অথচ তার স্মরণ হলো না বাবা নামক মানুষটিকে। কেনই বা স্মরণ হবে? যে বাবা মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সে বাবাকে কেনই বা স্মরণ হবে? মারুফ অনেকটা সাহস করে 1000 টাকা দিয়েছে আমিরাকে। যদিও কিছু বলেনি। সব মিলিয়ে সময়টা সুন্দর।
উপহার ও মানুষগুলোর ভালোবাসা পেয়ে আমিরা খুশি। তবে বাচ্চা মন হলেও মায়ের কথা যে বড় স্মরণ হয়। প্রতি বছর মা সব থেকে দারুণ উপহার দিয়েছে তাকে। কত সুন্দর আয়োজন করে জন্মদিন হয়েছে। সময় আজ অনেক কিছু বদলে দিয়েছে, তবে এই সময়টা মন্দ নয়। সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে, এমনকি মামিও পায়েস এনে খাইয়েছে। সব মিলিয়ে আমিরার দিনটি সুন্দর। বেলা তখন 9টা। সায়রার পড়ানো রয়েছে, আহনাফকে টানা পড়াচ্ছে সে, যাতে করে বাচ্চাটা ওর সাথে মিশতে পারে। তাছাড়া আহনাফকে গতকাল বলেছিল ভালো করে পড়লে বাইরে নিয়ে গিয়ে বল খেলাবে। সব মিলিয়ে যাচ্ছে সে। রিকশায় ওঠার সময় রাস্তায় কিছু কাঠগোলাপের দেখা মিলল। সাদা আর হালকা হলুদের আভা মেশানো ফুল বিছিয়ে আছে, সুন্দর খুব। সায়রার মন ভালো হলো। ফুলটা একটু বেশি সুন্দর যেন। ও কিছু ফুল তুলে নিয়ে রিকশায় উঠল। আহনাফকে নিয়ে বাসার পাশের মাঠটায় এসেছে সায়রা। আহনাফকে ভীষণ খুশি মনে হচ্ছে। বহুদিন পর সে হয়তো পরিবারের বাইরে খেলার সাথী পেয়েছে। কেউ তো তার সাথে খেলে না, কথা বলে না, তাই হয়তো উচ্ছ্বাসটা একটু বেশি। আহনাফের দিকে বল দিতে আহনাফ সেটা লুফে নিল। গুড আহনাফ, এবার আমার দিকে দাও। আহনাফ কিয়ৎকাল চুপ করে রইল। সায়রা আবার বলল, আহনাফ দাও। আহনাফ বল তো ছুড়ল, তবে সে বল গেল আরেক জায়গায়। সায়রার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল আহনাফ। ওর কাছে এসে সায়রা বলল, ইটস ওকে, এরপর থেকে সামনে ছুড়ে দিবে। আহনাফ চুপ। সায়রা ওকে নিয়ে বল খুঁজতে গেল, তবে বল যে কোথায় গেল। এদিকটা আবার ঘাস দিয়ে জঙ্গলের মতন হয়ে আছে। কোথায় গেল বলটা, বলো তো? আহনাফ ভয় পাচ্ছে। ও পথ চলতে চাইছে না। সম্ভবত ভেবেছে সায়রা তাকে বকা দেবে, তাই চোখ মুখ থম করে রাখা। সায়রা ওর হাত আগলে নিয়ে বলল, ভয় পেও না, আমরা বল খুঁজে নিব। আহনাফের ভয় কমল কিনা কে জানে, তবে 2-1 মিনিট পরই বল খুঁজে পেল সায়রা। বল তুলে নিয়ে ঘুরতেই দেখলো আহনাফের সাথে দাঁড়িয়ে আছে অনুভব। কি যেন বলছে। সায়রা কাছে এগিয়ে এলো। অনুভব বলছে, একা কেন, সাথে কে এসছে? আহনাফ চুপ। সায়রা পাশ থেকে জবাব দিল, আমি। অনুভব ঘাড় ঘুরিয়েই চাইল। এই নিয়ে ওদের 4র্থবার দেখা হলো। তুমি? আমি ওর টিউটর। ও, টিউটর এখন খেলাধুলো করায়? সায়রা অনুভবের দিকে তাকালো। ছেলেটার চেহারা ভরাট নয়, রোগা পাতলা গড়নের। জাহানাফ, এখন এখানে বড়রা খেলবে, ছোটরা এখানে খেলে না। আহনাফ ফ্যাল করে তাকিয়ে রইল। সায়রা ওর কাছে এসে হাতটা ধরল। এভাবে কেন বললে? ও স্পেশাল চাইল্ড, জানো না? অনুভব মনে করার চেষ্টা করল। আসলে সে জানে না আহনাফ যে স্পেশাল চাইল্ড। ওর ভাবনার মাঝে আহনাফকে নিয়ে এগিয়ে গিয়েছে সায়রা। সেদিকে তাকিয়ে অনুভবের মনে হলো সে দিন দুনিয়ার কোনো খবরই রাখে না। এই যে আহনাফরা 2 বছর হয়েছে বিল্ডিংয়ে, অথচ সে জানি না বাচ্চাটা স্পেশাল। বাড়িতে ফিরতেই জুথি বলল, আমিরার বাবা একবারও কল করেনি। করবে না, এটা তো আগে থেকে জানা ভাবি। কেন করবে না? মেয়ের জন্মদিন, অথচ কোনো দায়িত্বকার নেই। সায়রা করুণ চোখে তাকালো, তারপর বলল, এই বিষয়ে আরও কিছু বলতে হবে ভাবি। তুমি তো জানোই সমস্যাটা কোথায়, কি নিয়ে। জুথি তবুও দমল না। আমিরার বাবার গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। সায়রাও হতাশ। সে একটা রাগ থেকে আমিরার বাবা বাহাদুরকে কল করলো। এক ছোট কথা শুনিয়ে তবেই সে থামল। কথা শেষ করে সায়রা দেখলো আমিরা ওর পেছনে দাঁড়িয়ে, নিশ্চয়ই সবটা শুনেছে। এদিকে আমিরা এগিয়ে এলো। সায়রা ওর কপালের চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করবি না, তোর বাবা মা সব আমি, বুঝলি। ছোট্ট আমিরা সে জবাব দিতে পারল না, তবে তাকিয়েই রইল মমতাময়ী আরেক মায়ের দিকে, যে সর্বোচ্চ চেষ্টা করছে তাকে একটা সুন্দর সুস্থ জীবন দেওয়ার। ছোট্ট আমিরা শক্ত করে জড়িয়ে ধরে আছে সায়রাকে। মনে হচ্ছে কোনো ছোট্ট ছানা তার মাকে শক্তপোক্ত হাতে জড়িয়ে আছে। ছেড়ে দিলেই পালিয়ে যাবে যেন। কথায় আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। যদিও বাক্যটির প্রেক্ষাপট বিপরীত, তবে সায়রার ক্ষেত্রে বাক্যটি ঠিকঠাক। বলা চলে শতভাগ সত্য। এই যে মাহীনা মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে মায়ের মতন আগলে রেখেছে সে, এই অনুভূতি অবশ্য ছোট থেকেই ছিল। আমিরা যখন 2 বছরের, তখন একবার বাচ্চাটার ভীষণ জ্বর হয়েছিল। জ্বরের সাথে লাগাতার বমি, চোখ মুখ ভয়ানক লাগছিল। তখনই তাকে হাসপাতালে নেওয়া হয়। সে জ্বরে প্রায় মরতে বসেছিল 2 বছরের আমিরা। সায়রার বয়সই বা তখন কত, 12 কি 13। ওইটুকু বয়সে সে প্রায় তোলপাড় করে দিয়েছিল।
হসপিটালের করিডোরে সে কি কান্না ওর! সেদিনই হয়তো সৃষ্টিকর্তা আমিনাকে বুঝিয়ে দিয়েছিলেন তার চলে যাওয়ার পরও আমিরাকে আগলে নেওয়ার মানুষ আছে। সে নিজের সব দিয়ে হলেও মেয়েটাকে আগলে রাখবে। আর তাই হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিজের বাচ্চাটাকে ফেলে সে চলে গেল 7 দিনের পেট ব্যথা আর জ্বরে, না ফেরার দেশে। একটা গভীর নিঃশ্বাস নেমে এলো সায়রার ভেতর থেকে। আপুর মৃত্যুটা ভীষণ বেদনার। কী যে রোগ হয়েছিল কে জানে। সায়রার মনে পড়ে আমিনা ওকে ফোন করে প্রায় বলতো, আমি বোধহয় আর বাঁচব না রে, আমার আমিরা এতিম হয়ে যাবে, ওকে কে দেখবে? আর কত কথা বলতো আমিনা। সায়রা কি জানতো আপা মিথ্যে আশঙ্কা করেনি, সবটাই ছিল সত্যি। সায়রার বুকের ব্যথা বৃদ্ধি হয়, চোখ দুটো শুকিয়ে গেছে, কান্না আসছে না আপুর জন্য। বারবার মনে হচ্ছে আপু নিষ্ঠুর, নতুবা তাকে এত বড় দায়িত্ব দিয়ে কিভাবে ঘুমিয়ে আছে মাটির ঘরে। সায়রা চোখ বন্ধ করে, আপন মনে কিছু সময় আমিরার চুলে বিলি কাটতে থাকে। তারপর আদুরে কণ্ঠে ডাকে, আমিরা, ও আমিরা, ওর বেলা হয়েছে। আমিরা ঘুমের কণ্ঠে জবাব দেয়, আর একটু ঘুমাই মা। মা শব্দটা বলতেই কোথাও একটা আর্তনাদ শুরু হয়েছে। সায়রা কথা না বলে চুপ করে থাকে, যেন মেয়েটাকে বুঝতে দিতে চাইছে না তার মা পাশে নেই। সে চলে গেছে বহু দূরে, যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। আমিরার ঘুম ভাঙে আরও কিছু সময় পর। ও চোখ থেকে ঘুমের ভাব সরিয়ে বলল, মিমি কটা বাজে? 8টা। আর একটু ঘুমাই। না রে, আর ঘুমানো যাবে না, তোকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। এখনই? হ্যাঁ। আমিরার অধর কোণে হাসি রেখা মেলে। ও চট চল দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। সায়রা ততক্ষণে বিছানায় গুছিয়ে ফেলে। নাস্তার টেবিলে সায়রা বলল, আমিরাকে জুই মাহিম স্কুলে ভর্তি করাতে নিচ্ছি। এত টাকা খরচ না করলেই কি হয় না? আশেপাশের স্কুল কিন্তু খারাপ না। যুথির কথায় আমিরা মুখটা শুকিয়ে আসে। সায়রা সেটা দেখে যুথির দিকে করুণ করে তাকায়, বলে, না ভাবি, আমিরা এই স্কুলে পড়বে। দেখ, তুই হয়তো আমার কথাটা বুঝতে পারিসনি। যদি সব টাকা এখানে খরচ করে ফেলিস, তবে তোর ভবিষ্যৎটা কি? আমার তো ভবিষ্যৎ এইটাই ভাবি, আমিরা ওকে নিয়ে এখন আমার সব। যুথি হতাশ হয়ে চেয়ে থাকে। যত যাই হোক, সায়রার প্রতি বিশেষ স্নেহ তার আছে। সে চায় সায়রা সুন্দর একটা সংসার পাক, কিন্তু এভাবে কিছু কি সম্ভব? লুকিয়ে 500 টাকা দিল মারুফ। আমিরা নিতে চাচ্ছে না, তবে মারুফ নিচু স্বরে বলল, চুপ, এটা রাখো, পরে কাজে লাগবে। আমিরা চুপ করে থাকে। মারুফের খারাপ লাগে, বোনের মেয়েটাকে সেও ভালোবাসে, তবে নিজের সংসার গুছিয়ে আসলে সব সম্ভব হয় না। আমিরার জীবনের সব থেকে সুন্দর দিন আজ, সে আবার স্কুলে যাবে। মিমি তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এখন তারা যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, ব্যাগ, স্কুল ড্রেস, জুতো, বোতল, টিফিন বক্স সব কিছু কিনতে হবে। হানাফকে পড়ানোর জন্য 8,000 টাকা দিয়েছে এই মাসে। যদিও অর্ধেক মাস ছিল, তবুও পুরো টাকা দেওয়া হয়েছে। আগের টিউশনি থেকে 5,000 করে দেওয়া হয়। আহনাফ যেহেতু স্পেশাল চাইল্ড, তাই তার জন্য বেশি টাকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে হিসাব করলে আমিরাকে পড়াতে সমস্যা হবে না, বরং ভালোভাবেই সব করা যাবে। সায়রা আমিরার হাত ধরে রাস্তা পার হলো, তারপর রিক্সা নিল। মিমি, তুমি কক্সবাজার গিয়েছিলে? গিয়েছিলাম তো। মাও গিয়েছিল? হ্যাঁ, আমরা সবাই গিয়েছিলাম, বাবা মা আপু ভাইয়া সবাই। তখন ভাবি ছিল না, কিন্তু কেন বলো তো? আমিরা চুপ করে রইল। সায়রা ওর দিকে চেয়ে বুঝলো মেয়েটার মন খারাপ। ও বলল, কেন, তোর যেতে ইচ্ছে হয়? আমিরা এবারও চুপ। মা থাকলে নিশ্চয়ই আবদার করে বসত, তবে মিমির কাছে কথাটা বলতে পারছে না, তার হৃদয়ে সংকোচ হচ্ছে। বুঝেছি, সময় করে একবার যাব, ঠিক আছে? আমিরা কেবল মাথা দোলালো। গতরাতে জুই আপু আর মাহিম ভাইয়া ফটো অ্যালবাম বের করেছিল। কিছু বছর আগে তারাও কক্সবাজার গিয়েছিল, আনন্দ করেছে খুব। ওসব দেখার পর থেকে ওর কক্সবাজার যেতেই ইচ্ছে করছে। তবে যার মা নেই, বাবা থাকতেও বাবা নেই, তার শখ ইচ্ছে কতটা প্রাধান্যযোগ্য। ও শক্ত হাতে মিমিকে জড়িয়ে ধরল। সায়রাও মেয়েটাকে ভরসা দিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। এখন যা ইচ্ছে করবে আমাকে বলবি, আমি সবটা পূরণ করব। দেখিস, তোর সমস্ত ইচ্ছে পূরণ করব আমি।
আজ আবার অর্ভা কল করেছে। সায়রা পড়ছিল। স্কুলে ভর্তি করিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, তাই আমিরাকে নিয়ে বাসায় ফেরার পর থেকে সে পড়ছে। তার অনেক পড়া বাকি। এদিকে টানা কল করে চলেছে অর্পা। সায়রা না ধরে পারল না, এক হাতে ফোন আর এক হাতে কলম। হ্যাঁ অর্পা বল, কেমন আছিস? চলছে, তোর কি খবর? আমারও চলছে, আল্লাহ যেমন রেখেছেন। তুই কি করছিস এখন? পড়ছিলাম। পরে কল করি তাহলে। না না, এক্ষুনি বল, সমস্যা নেই। আসলে সায়রা ওর সংকোচ অনুভব করে হাসল। মৃদু হেসে বলল, আরে বল না, কি বলবি? ইটস আ ব্যাড নিউজ, পরে বলি, তুই এখন পড়। না, তুই এক্ষুনি বল। এমনি তো আমার জীবনে ব্যাডের শেষ নেই। অ্যাকচুয়ালি সাইদ ভাইয়ের মা মেয়ে দেখতে গিয়েছিলেন, এবার হয়তো কিছু একটা ফাইনাল করেই আসবেন। সায়রার মাথায় আকাশ ভাঙার কথা থাকলেও তেমনটা হলো না। ও বরং মুখের হাসি বহাল রেখেই বলল, কি ব্যাপার? দোস্ত, তুই ভেঙে পড়িস না। না, ভাঙবো কেন? আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি। তাছাড়া আরও আগে থেকেই ওনারা আমাকে পছন্দ করছিলেন না। তাদের ছেলে আরও ভালো কাউকে ডিজার্ভ করে কি না? দোস্ত, এভাবে বলিস না, তোর কমতি কি বলতো? এমনিতেই আমার বাবা মা নেই, ভাবি সংসারে আছি। নিশ্চয়ই স্বভাব খারাপ, শাসন করার মানুষ নেই। নিজের টাকায় চলি, চাকরি করতে চাই। সংসার হলো, মন টেকবে না। আর কত কমতি আমার। অর্পা কি বলবে বুঝতে পারছে না। ও খুব ভালো করে বুঝতে পারছে এসব কথা সাইদের মাই বলছেন। উনি আসলেই এমন রে, আশেপাশে কারোর সাথে সম্পর্ক ঠিক নেই। যাক, তারপর বল, তোর কি খবর? অনেক দিন দেখি না তোকে। একদিন সময় করে আসবো, আমিরাকেও দেখার আছে, বাচ্চাটা খুব মিষ্টি। সায়রা হাসলো। দুজনের কথোপকথন চলল কিছু সময়। কল রেখে সায়রা পুনরায় পড়ায় মনোযোগ দিল, তবে কিছুতেই শব্দগুলো উচ্চারণ করতে পারল না, বরং তার চোখ দিয়ে নোনা জল নামতে লাগলো। এই অশ্রু তার জন্য বরাদ্দ হয়ে গেল যেন। তখন মধ্যরাত, সায়রা পড়ছে ভীষণ মনোযোগে। টিউশনের কারণে তার সময়ের ঘাটতি ঘটছে। পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। বাচ্চা পড়াতে ব্রেনের খরচ হয় বেশি, শরীরে ক্লান্তি আসে। তবে পড়াশোনা তো ছাড়া যাবে না, টিউশনিও ছাড়া যাবে না। সেই জন্য অধিক রাত অবধি পড়ছে সে। সিজিপিএ ভালো না হলে সামনে অনেক সমস্যায় পড়তে হবে, এরকমের চিন্তা থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা। ওর ঠিক পাশে ঘুমিয়ে আছে আমিরা। মেয়েটার বয়স বৃদ্ধি পাচ্ছে, সামনে কত রকমের প্রতিবন্ধকতা আছে। ওর দিকে চাইলেই কেমন মা মা অনুভূতি আসে সায়রার। অথচ দেখতে গেলে আমিরার তার বয়সের পার্থক্য এক যুগের কম। তবে মমতার দিক থেকে তার বয়স যেন ঢের বেশি, ওই যে তার আপার বয়সের কাছাকাছি। যদি তেমনটা না হতো তবে সে কি পারত এই সংগ্রামে অংশ নিতে? পারত না। সায়রা আমিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে কফি আনতে গেল। অনেক রাত অবধি জাগতে হবে, চোখে বেশ ঘুম ঘুম একটা ভাব রয়েছে। ও চুলোয় গরম পানি বসিয়ে ফোন অন করতেই দেখলো বেশ অনেকগুলো মেসেজ এসেছে সাইদের অ্যাকাউন্ট থেকে। ও একবার ভাবলো মেসেজগুলো দেখবে না, আবার ভাবলো দেখাই যাক, কিংবা লোভ সামলাতে পারলো না। ও মেসেজ সিন করতেই সরাসরি কল এলো সাইদের থেকে। তার মানে ছেলেটা এখনও জেগে আছে, অপেক্ষা করছিল কি? সায়রা একটু ভরকে গেল, তবে রিসিভ করতেও বিলম্ব হলো না। সায়রা, তুমি কি একটু বাইরে আসতে পারবে? অদ্ভুত, এত রাতে সে বাইরে কেন যাবে? হুট করে প্রশ্ন করাতে কিছুটা মৌনতা এসে গেল ওর মাঝে। সময় নিয়ে নিজেকে শক্ত করেও পাল্টা জবাব দিল, এত রাতে বাইরে কেন যাব? আমি আসছি। তুমি আসছো মানে? পাগল নাকি? কটা বাজে দেখেছো? আর শীতের তীব্রতা দেখো না। বেশ কিছুদিন ধরে শীত বেড়ে চলেছে, মনে হচ্ছে বরফ পড়বে। দিনে যাও সহনশীল থাকে, রাত হলে মনে হয় পৃথিবীটা বুঝি ফ্রিজের মধ্যে ঢুকে গেছে। তার সাথে শিশির বাতাস, সব মিলিয়ে ভীষণ যন্ত্রণার। একটু আসবে প্লিজ? সাইদ, এখন অনেক রাত, তুমি ফিরে যাও, এসো না। প্লিজ একবার আসো। সায়রার হৃদয়ে ধক করে উঠেছে। ওদের দুজনের কথা হলো প্রায় 2 মাস পর। এই 2 মাস যেন কিভাবে পার হয়ে গেল। হয়তো নানান ব্যস্ততা সংগ্রামে সায়রা টের পায়নি, কিংবা পেয়েছে, পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সায়রা অবশ্য সেই দুঃখ যন্ত্রণা স্মরণ করতে চাইল না। ওই মিনমিনে কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসছি। 2 কাপ কফি বানিয়ে বের হলো সায়রা, খুব গোপনে, যাতে বাসার অন্য কেউ জেগে না ওঠে। ওদের ছোট্ট দোতলা বাসাটার জন্য আলাদা কোনো দারোয়ান নেই, তাই বের হতে সমস্যা হলো না একদমই।
ও বের হয়ে দেখলো সাইদ দাঁড়িয়ে আছে। শরীরে কোনো শীত বস্ত্র নেই, জাস্ট একটা পাতলা টি শার্ট। চুলগুলো অগোছালো, মনে হচ্ছে অনেকদিন পরিচর্যা হয় না। এভাবে কেন এসেছো? জ্যাকেট কেন আনোনি? ওর কথার জবাব দিল না সাইদ। সায়রা কিছু সময় অপেক্ষা করে কফি বাড়িয়ে দিল। সাইদ সেটা নেয়ার পর বলল, আমি চাদর নিয়ে আসছি। সায়রার হাতটা ধরে ফেলল সাইদ। কি এক সংকট তার হৃদয়ে। সায়রা থমকে রইল। ওর বুকের ভেতর কেমন থ্রিম থ্রিম করছে। শুকনো ঢোক গিলছে, যেন গলাটা ভীষণ তৃষ্ণায় কাঠ হয়ে আছে। সাইদের চোখ মুখ কেমন শুকনো। 2 মাস পরের দর্শনের সায়রার মনে হলো অনেক কিছু বদলে গেছে, কিংবা বদলায়নি, তার দৃষ্টির বদল ঘটেছে। কে জানে, সায়রা তো বুঝে উঠতে পারছে না। ওর মাঝে মাঝে মনে হয় ও হয়তো পাগল হয়ে যাচ্ছে। প্রায় অনুভূতি আসে না, আবার কখনো সখনো ভীষণ কান্নায় বুক পাঁজর ভেঙে আসে। কিছু বলবে? সায়রার কণ্ঠে যেন সাইদের ঘোর ভাঙে। ও ভীষণ ক্লান্ত, বিভ্রান্ত, অসহায়। হ্যাঁ। ছোট্ট শব্দটি উচ্চারণ করে সায়রার দিকে অগ্রসর হলো সাইদ। মেয়েটার মুখশ্রী ভালো মতন পরখ করে নিয়ে বলল, তোমাকে এত ভালোবাসি কেন বলো তো? সায়রার অনুভূতি সব বের হতে চায়, তবে ও সেসবকে পাত্তা না দিয়ে বলে, এটা বলার জন্য এই মাঝ রাতে চলে এসেছো? হ্যাঁ। সায়রা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। মানুষটা পাগল নাকি? সময়ের সাথে সাথে কেমন বাচ্চামি চলে এসেছে, নাকি এসব খুবই স্বাভাবিক, কেবল ওর কাছে অস্বাভাবিক লাগছে? অপেক্ষা করো, আমি চাদর নিয়ে আসি।